Assalamualaikum. Madam নমস্কার। অনেকেই বলেছে যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রটা একটু আলোচনা করা হয় নাই। আমি আজকে একটু তোমাদের সহজ যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব, যাতে করে এগুলো তোমাদের কমপ্লিট হয়ে যায় সিলেবাসে। আমি আজকে তোমাদেরকে সারাংশ, সারমর্ম এবং ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা তো সবাই সিলেবাস পেয়েছো, তাই না? পেয়েছো সিলেবাস? জি ম্যাম। সবাই সিলেবাস পেয়েছো? জি ম্যাম। সিলেবাস পেয়েছো, তাই না? জি ম্যাডাম। না, আমি ক্লাস করি। সারাংশ, সারমর্ম, ঠিক আছে? আমরা সবাই সারাংশ এবং সারমর্ম। সারাংশ কাকে বলে, কাকে বলে, ঠিক আছে? আগে জানতে হবে। তোমরা কি কেউ জানো সারাংশ কাকে বলে? জানো কেউ বলতে পারবে? ম্যাম কোন সাবজেক্ট? বাংলা ব্যাকরণ হবে। বাংলা ব্যাকরণ রচনাকে সহজবোধ্য করে এই বিষয়বস্তু বা পরিবেশন করাকে সারাংশ বলে। হ্যাঁ, গদ্যের মূল অংশকে, গদ্য বলতে আমরা কি সাধারণত আমাদের যে গল্পগুলো থাকে, প্রবন্ধগুলো থাকে, সেই প্রবন্ধের থেকে দেখবে তোমরা তোমাদের জন্য 4-5 লাইন দিয়ে দিবে এবং বলবে যে সেটা সারাংশ লিখতে, ঠিক আছে? তাহলে সারাংশটা হচ্ছে গদ্যের মূল অংশকে সারাংশ বলে। তার মানে আমাদের গদ্যাংশের কি যে কয়লাম দেয়া আছে, আমাদেরকে বলছে যে এটা মূল কথাটা কি, এই মূল কথাটা আমাদেরকে লিখতে হবে। সেই জন্য গদ্যের মূল অংশকে বলা হয় কি সারাংশ। আর সারমর্ম হচ্ছে গদ্যের বা কবিতা, ঠিক আছে? আর আমাদের কথা শোনা যাচ্ছে না। এবার সারাংশ সারমর্ম কাকে বলে বুঝতে পারছো? অংশকে বলে, ঠিক আছে? আচ্ছা, সময় কতগুলো বিষয় একটু দেখতে হবে। সেগুলো হচ্ছে কি, আমাদেরকে যে অংশটা দেয়া থাকবে প্রশ্নের মধ্যে, সেই অংশটা আমরা একটু মনোযোগ সহকারে কয়েকবার পড়বো। একবার পড়বো, 2 বার পড়বো, 3 বার পড়বো, 4 বার পড়বো অথবা 5 বার পড়বো, ঠিক আছে? আমরা খুব মনোযোগ সহকারে 3-4 বার এটা পড়বো, ঠিক আছে? আমরা বোঝার চেষ্টা করবো এখানে কি বলা হয়েছে, কোন বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে? তুমি যখন দেখবে যে প্রথমে একবার পড়ছো, তোমার মাথায় কিছু আসতেছে না, কিন্তু তুমি দ্বিতীয়বার যখন পড়বে তখন আস্তে আস্তে তুমি বুঝতে পারবে। আর একবার যখন পড়বে তখন আরো কিছু পরিষ্কার হয়ে যাবে। এভাবে করে যখন 3-4 বার পড়বে তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে কি, কোন বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে এবং কি বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে এই সারমর্মটা হবে জাস্ট 2-3 অথবা 4 লাইনের মধ্যে সীমাবদ্ধ, এর চেয়ে বড় হবে না, ঠিক আছে? সারাংশ সারমর্ম সবসময় কি 3 বা 4 লাইন, বেশিরভাগই 3 লাইন, এর বেশি
গ্রহণযোগ্য। 3 অথবা 4 লাইনের মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। মানে এই 3 লাইন এবং 4 লাইনের মধ্যে আমাদেরকে কি করতে হবে, মূল ভাবটা তুলে ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এখানে যে অনেক সময় এই সারাংশ বা সারমর্মের মধ্যে যে রূপক বা তুলনা বা যে উপমাগুলো দেওয়া হয় সেগুলো আমরা সবসময় এগুলো লিখবো না। ঠিক আছে? আর এখানে যাতে একটা কথা যাতে পুনরাবৃত্তি না হয়, মানে বারবার যাতে একটা কথা বলা না হয়, সেই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো যদি তোমরা একটু ফলো করো তাহলে কিন্তু সারাংশ এবং সারমর্ম লেখাটা কঠিন কিছু হবে না। তোমাদের বইয়ের থেকে একেবারে দেখে লিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি এটা পড়ে তুমি নিজে কি বুঝতে পারছো, ঠিক আছে, সেই জিনিসটা তুমি কি করবা, ওখানে লিখিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন একটু আমাদের বইয়ে দেওয়া আছে 1 নাম্বারটা একটু দেখবো। ভাত বাঙালিদের খুবই প্রিয় খাদ্য। ভাত বাঙালিদের খুব প্রিয় খাদ্য। সরু সাদা চালের গরম ভাতের পদ সবথেকে বেশি করে মনে হয় পুরনো সাহিত্যে খাবার, ভালো খাবারের মেনু হিসেবে যে তালিকা দেওয়া হয় তা হলো কলা পাতায় গরম ভাত, খাওয়া ঘি, নালিকা শাক, মোরলা মাছ এবং খানিকটা দুধ। লাউ, বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেত সেকালে বাঙালিরা, কিন্তু ডাল বোধ হয় তখনও খেতে শুরু করেনি। মাছ তো খুবই প্রিয় বস্তু ছিল, বিশেষ করে ইলিশ মাছ। শুটকির চল সেখানেও বিশেষ করে দক্ষিণ অঞ্চলে ছিল। ছাগলের মাংস সবাই খেত, হরিণের মাংস খাওয়া হতো বিয়ে বাড়িতে বা কোনো রকম উৎসবে। পাখির মাংসও তাই। সমাজের কিছু লোক শামুক খেত। ক্ষীর, দই, পায়েস, ছানা এসব ছিল বাঙালির নিত্য প্রিয়। আম, কাঁঠাল, তাল, নারকেল এসবের চল ছিল। মশলা দেওয়া পান খেতে সকলে ভালোবাসতো। তাইলে এটা তোমরা যদি একটু কয়েকবার পড়ো তাহলে বুঝতে হবে কি এখানে কিসের কথা বলা হয়েছে। এখানে মূলত আমাদের বাঙালিদের খাদ্য অভ্যাসের কথা বলা হয়েছে। আমরা যে যে খাবারগুলো খেতাম, বিশেষ করে আগের দিনের মানুষের খাবারের কথা এখানে বলা হয়েছে। আগে আমাদের বাঙালিরা কি কি খেতে পছন্দ করতো, কি ধরনের খাবার খেত, ওইগুলো। ঠিক আছে? তাইলে এখানে দেখাবো সারাংশটা কিভাবে লিখছে। বাঙালি জাতির জীবনযাত্রার পরিচয়ের মধ্যে তাদের খাদ্যাভ্যাস। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম, বাঙালিদের খাদ্যাভ্যাস বা তাদের খাবারের কি কি অভ্যাস ছিল, কি ধরনের খাবার তারা খেত, সেটার আমরা এখানে পরিচয় পেয়েছি। ঠিক আছে না? তাহলে প্রাচীনকালে থেকে মানুষের কি তাদের খাবারের ইয়েটা ছিল কি বিভিন্ন রকমের। তারা গরম ভাতের সাথে কি খেত, কলা পাতায় গরম ভাত, ঘি, তারপর নালিকা শাক, মোরলা মাছ এগুলো খেত। ঠিক আছে? আবার ছাগলের মাংস খেতে পছন্দ করতো। আবার তাদের বিয়ে বাড়িতে কি পাখির মাংস এবং হরিণের মাংসটা অনেক বেশি জনপ্রিয় ছিল। ঠিক আছে? এইভাবে দেখা যাচ্ছে তারা ফল মূল থেকে শুরু করে ক্ষীর, পায়েস এগুলো সবকিছু কিন্তু অনেক কদর ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে সমাজের সকল স্তরের এবং অঞ্চলের খাদ্যাভ্যাস তখন কিন্তু প্রায় একই ধরনের ছিল। তাইলে এখানে মূলত আমাদের বাঙালিদের তৎকালীন তখন বাঙালিদের কি কি খাদ্যাভ্যাস ছিল, তারা কি কি খেত, সেই জিনিসটা আমরা এখানে তুলে ধরি। তাহলে আমরা এখানে মূলত মূল ভাবটা কি, এই যে আমাদের খাদ্যাভ্যাসটা কি ছিল তার মধ্যে একটু দুই একটা উল্লেখ করে আমরা এটা শেষ করবো। ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে আছে মা মরা মিনু, বাবা জন্মের আগে মারা গেছে। এটা তোমাদের একটা গল্প আছে, তোমরা মিনু গল্পটা পড়েছো। সেই মিনু গল্প আছে। সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে, তার বয়স মাত্র 10, কিন্তু এই বয়সে সে সব রকম কাজ করতে পারে। লোকে অবশ্য বলে যোগেন বসে মহাৎ লোক বলে অনাথ মেয়েটাকে আশ্রয় দিয়েছে। মহৎ হয়ে সুবিধায় হয়েছে যোগেন বাসেকে। পেট ভাতা এমন সর্বগুণিতা 24 ঘন্টার চাকরানি পেয়েছে। প্রবাহ হতে আরো সুবিধা হয়েছে, কারণ সে নীরবে সব কাজ করে যায়। টোটারা এবং মুখের ভাব থেকে সবকিছু বুঝতে পারে। তার একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন জিনিস বুঝতে পারে যে জিনিসগুলো মনে মনে, এবং সে এসব সৃষ্টি করে যা কারণ বুদ্ধিতে তার মনে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভেতর দিয়ে সে সৃষ্টিকে গ্রহণ করেছে। তাহলে এখানে মূলত একটা প্রতিবন্ধী মেয়ের কথা বলা হয়েছে, তাই না? যে কি বোবা, কিন্তু সে তার দৃষ্টি দিয়ে সবকিছু কি করে, সবকিছু দেখে, সবকিছু শুনে, এবং সে কথা বলতে পারে না বলে তার যে কষ্টটা
সেই দৃষ্টি দিয়ে সে কষ্টটা সম্পূর্ণ কি করে, দূর করে নেয়। ঠিক আছে, এরপর আবার এবার আমরা সারাংশ দেখলাম। সারাংশ মানে এই যে দেখছো, এই যে গদ্যাংশ দিয়ে আছে, এই গদ্যাংশকে একটু ছোট করে মূল ভাবটা তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু সারমর্ম দেখবো। দেখো আমাদের বইয়ে 2.2 এর সারমর্ম 1। সারমর্ম মানে হচ্ছে আমরা কি বলছি, কবিতা বা পদ্যের মূল ভাবটাকে বলা হচ্ছে সারমর্ম। তাহলে দেখো এখানে একটা কবিতা দেওয়া আছে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে, কোন বনেতে জানি নে ফুল করে আকুল, কোন গগনে উঠিলে যান এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে করবো নয়ন শেষে। এটাও তোমাদের বইয়ের একটা পাঠ্যবইয়ের একটা কবিতা, জন্মভূমি কবিতা। সেই কবিতাটা দেয়া হয়েছে। এই কবিতাটা পড়ে এখানে কিসের কথা বলা হয়েছে? ঠিক আছে, এই যে একটা কবিতা, তোমরা কেউ বলতে পারবে এই কবিতাটার মধ্যে কিসের কথা বলা হয়েছে? গভীর দেশপ্রেমের কথা। হ্যাঁ, দেশ, ঠিক আছে, হ্যাঁ। তাইলে এখানে কিন্তু কবির দেশের প্রতি যে মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ, সেই দেশপ্রেমটা কিন্তু এখানে কি হয়ে উঠেছে, ফুটে উঠেছে। কবির দেশ ফুটে উঠেছে। ধনরত্নে পরিপূর্ণ না, এত বেশি ধনী না, কিন্তু তারপরেও কবি কি তার এই জন্মভূমির আলো বাতাস, হ্যাঁ, এগুলো তাকে কি করে, অনেক বেশি আকুল করে, অনেক বেশি কি করে, আন্দোলিত করে। ঠিক আছে, এবং এই জন্য তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন, সেজন্য তিনি কি নিজেকে সার্থক মনে করেন। এবং কবির শেষ ইচ্ছা হচ্ছে কি, তিনি যে আলো বাতাসে বেড়ে উঠেছেন, জন্মগ্রহণ করেছেন, এবং সেই আলো বাতাসেই যেন তিনি কি করতে পারেন, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন তার জন্মভূমিতে। ঠিক আছে, আচ্ছা তাইলে ধনরত্নে পূর্ণ না থাকলেও মাতৃভূমি প্রতিটি মানুষের কাছে প্রিয়। স্বদেশ পূর্ণতা দেয়, আর এই জন্য মানুষের শেষ আশ্রয়টুকু দেশের মাটিতে হতে চায়। ঠিক আছে, তাইলে আমরা আমাদের দেশকে সবাই ভালোবাসি না? অবশ্যই অনেক ভালোবাসি, তাই না? এবং আমাদের ইচ্ছা যে আমরা আমরা যে দেশটাকে জন্মগ্রহণ করেছি, এবং আমরা যেন এই দেশের আলো মাটিতেই কি করতে পারি, আমাদের শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করতে পারি। তাহলে এই যে কবিতার মধ্যে কবির যে দেশপ্রেম, মমতা, দেশের প্রতি ভালোবাসা, সেটাই কি ফুটে উঠেছে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা কবিতা আছে, দেখো, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলেই দাও, আর তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও, পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদো না আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভাব, আপনারে লয়ে বিব্রত রহিতে, আসি নাই কেহ অবনি করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটাও তোমাদের একটা কবিতা, সুখ কবিতা, কামিনী রায় লিখেছেন, এই কবিতা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা এই কবিতাটা এই কবিতার মূল কথাটা হচ্ছে কি, যে আমরা সুখ সুখ করে দুনিয়াতে কি হয়ে যাচ্ছি, একেবারে ব্যস্ত হয়ে যায়। কিন্তু কবি বলছে এভাবে সুখ সুখ করে কাঁদলে কি সুখ আসবে? আসবে না। এভাবে সুখ সুখ করে কাঁদলে সুখ আসবে না। ঠিক আছে, তাহলে আমাদের সুখ পাবো কিভাবে? আমরা অন্যের জন্য কি করব, আমাদের যা আছে সব বিলিয়ে দেব, অন্যের উপকারে, অন্যের দুঃখে আমরা কি হব, সাহায্য করব, সহযোগিতা করব। তাহলে কি আমরা মনের মধ্যে যে সুখটা পাবো, সেই সুখের মতো প্রকৃত সুখ আর কোথাও পাবো না। ঠিক আছে, ত্যাগের মধ্যেই রয়েছে কি প্রকৃত সুখ। অন্যের জন্য কোনো একটা কিছু করতে পারলে, কোনো একটা ত্যাগ করতে পারলে, অন্যের দুঃখে দুঃখী হতে পারলে, সেটা হচ্ছে আমাদের প্রকৃত সুখ। ঠিক আছে, আচ্ছা তাহলে সুখী হতে হলে আমাদেরকে কি করতে হবে, সকলের আনন্দ বেদনাগুলোকে নিজেদের একসাথে মিলেমিশে দিতে হবে। ঠিক আছে, আর এভাবে যদি করতে পারি তাহলে আমাদের কি হবে, সমাজটাও অনেক কি সুখে ভরে উঠবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এই গেল সারাংশ এবং ম্যাডাম, সারমর্ম। সারাংশ ম্যাডাম, নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে? ম্যাডাম, না ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম সিলেবাসে তো আনন্দ পাঠের কোনো পড়া দেওয়া নাই, আনন্দ পাঠ কোথা থেকে পড়বো?
আনন্দ পাঠটা এখন আপাতত তোমরা বাদ দাও, এটা যেহেতু পরীক্ষায় আমাদের আনন্দ পাঠটা আসলে এত আইয়া করা হয় না, অ্যাড করা হয় না, ঠিক আছে? তো তোমরা এখন আনন্দ পাঠটা এমনি তোমরা নিজেরা যখন অবসর সময় পাবে তখন একটু নিজেরা পড়বা, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ম্যাডাম পরীক্ষা 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 হবে না? আনন্দ পাঠ থেকে তেমন প্রশ্ন দেওয়া হয় না, ঠিক আছে? তো তোমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রটাই বেশি একটু ফলো করবা, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমি সারাংশ, পুষ্পিতা এবং হাবিবা, তোমরা নিজেদের মধ্যে কি চ্যাটিং করতেছো নাকি? হ্যাঁ, আমি পড়াচ্ছি, পড়াটা একটু মনোযোগ সহকারে শুনো, তোমরা কিন্তু ডিস্টার্ব হচ্ছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, শুনো, আমি এখন ক্লাসে যেভাবে বলতেছি এটা যদি একটু মনোযোগ সহকারে শুনো, তাহলে কিন্তু সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না। যদি একটু নিজে বুঝতে পারো তাহলে তুমি নিজেই চেষ্টা করে দেখবে তুমি নিজেই লিখতে পারবা, ঠিক আছে? বইয়ে যা আছে ওটা চেয়ে তোমার মনের কথাটা যদি তুমি পরিপূর্ণভাবে তুলে দিতে পারো তাহলে কিন্তু এটা অনেক কি হবে, প্লাস পয়েন্ট হবে, ঠিক আছে? একেবারে বইয়ের সাথে হুবহু না করে তুমি কি বুঝতে পারছো, তুমি নিজে কি ফিল করছো, ওটা পড়ে সেটা যদি লিখতে পারো তাহলে কিন্তু অনেক বেটার হবে, ঠিক আছে? সুতরাং আমার লেসনটা আমি যেটা পড়াচ্ছি একটু মনোযোগ সহকারে শুনো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আমি আজকে যে আলোচনাটা করতেছি এই আলোচনাটার মাধ্যমে কিন্তু তোমাদের সারাংশ, সারমর্ম আর ভাব সম্প্রসারণ কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। তুমি জাস্ট বাসায় বসে এগুলো একটু মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? ভাব সম্প্রসারণ, ভাব মানে কি? ভাব মানে হচ্ছে আমাদের মনের কথাগুলো, আমাদের মনের যেই অনুভূতিগুলো রয়েছে সেগুলোকে কি করা, ফুটিয়ে তোলা, ঠিক আছে? হ্যাঁ, আর সম্প্রসারণ মানে হচ্ছে বা মানে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, অনেক বিস্তারিতভাবে আলোচনা করা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের যে অনেক কবিতা বা অনেক লেখক বা অনেক কবি জাস্ট একটা মাত্র এক লাইন দিয়ে এক লাইনের একটা মাত্র কবিতা লেখে, সেই এক লাইনের মধ্যে কিন্তু অনেক কথা, অনেকগুলো অনেক বিস্তারিত একটা আলোচনা কিন্তু কি হয়ে থাকে, লুকিয়ে থাকে। তো এটা আমাদেরকে কি করতে হবে, এটা আমাদেরকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে বিস্তারিতভাবে লিখতে হবে, আলোচনা করতে হবে, ঠিক আছে? আর এইটাই নিয়ে বলা হচ্ছে কি ভাব সম্প্রসারণ, ঠিক আছে? প্রতিটি ভাষায় এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে লুকিয়ে রয়েছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে আমাদের অনেক জীবন সত্য। এই ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে তা সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলা হয় ভাব সম্প্রসারণ, ঠিক আছে? তাহলে বিভিন্ন ধরনের গভীর ভাব বিশ্লেষণ, যে কবি মনীষীদের যে এই যে কবি মনীষীদের যেই গভীর একটা ভাব দেওয়া থাকে সেই ভাবটাকে সহজভাবে বিশ্লেষণ করাকে বলা হচ্ছে কি ভাব সম্প্রসারণ, ঠিক আছে? সম্প্রসারণ মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, বাড়ানো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি সব ভাব সম্প্রসারণ লেখার সময় আমাদের কিছু কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, একটু তোমাদের বইও আছে, একটু দেখো। উদ্ধৃত অংশটি মনোযোগ সহকারে বারবার পড়তে হবে, যে ভাবটা দেয়া থাকবে সেটা তোমাদেরকে বারবার পড়তে হবে। লেখার উদ্ধৃত অংশটির মধ্যে এমন কিছু শব্দ থাকে যা অর্থ বুঝতে পারলে কিন্তু আমাদের এর মূল ভাবটা বা এর ভাবটা সহজভাবে লেখা কি হবে, অনেক সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর মূল ভাব সহজ এবং সরল বর্ণনায় অত্যন্ত সহজ ভাষায়
একদম সহজ ভাষায় আমাদেরকে কি করতে হবে, এই মূল ভাবটা বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, এখানে অবান্তর কোনো কথাবার্তা বা আমার ভাবের সাথে প্রসঙ্গযুক্ত নয় এমন কোনো কথাবার্তা এখানে লেখা যাবে না। মূল ভাব স্পষ্ট করার জন্য উদাহরণ উদ্ধৃতি দেওয়া যাবে, তবে উদ্ধৃতি লেখকের নাম এগুলো উল্লেখ করার প্রয়োজন নেই। ঠিক আছে, ভাব সম্প্রসারণের আয়তন রচনা বা প্রবন্ধের মতো অনেক বেশি বড় হবে না, আবার সারাংশের মতো ছোটও হবে না, মাঝামাঝি একটা কি অংশ থাকবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ। তাহলে আমাদের এই ভাব সম্প্রসারণ কাকে বলে আমরা বুঝতে পারলাম। এবার আমরা ভাব সম্প্রসারণ লেখার সময় কি কি বিষয়গুলো উল্লেখ করতে হবে সেগুলো আমরা দেখলাম। আচ্ছা, এবার তাহলে আমরা একটা ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের বইয়ে প্রথমে আছে কি চরিত্র মানব জীবনে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। এটা কিন্তু আমাদের কবি মনীষীদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কি বলবো উক্তি বা বাণী আমরা বলতে পারি। তাইলে এখানে কিন্তু এইটা নিয়ে কিন্তু অনেক একটা বড় একটা কি ভাবের অনেক একটা বড় বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে। চরিত্র, চরিত্র মানে হচ্ছে কি আমাদের আচার আচরণ এগুলো। ঠিক আছে, তাইলে এই চরিত্রটা কি বলছে মানব জীবনের অমূল্য সম্পদ। চরিত্র মানে আমরা তো বুঝলাম আমাদের চাল চলন চলাফেরা কথাবার্তা সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের চরিত্র। আর মানব জীবনের মানব মানে হচ্ছে মানুষ, আর জীবন মানে হচ্ছে আমাদের জীবনের মানুষের জীবনের কি অমূল্য। অমূল্য মানে হচ্ছে কি যেটার কোনো মানে অনেক বেশি মূল্যবান, এইটার মূল্য কোনো কিছু দিয়ে কি করা যাবে না, পরিমাপ করা যাবে না এমন জিনিস। হ্যাঁ, যেমন হীরা স্বর্ণ, হ্যাঁ অনেক দামি দামি জিনিস আছে না, এগুলোর মতোই হ্যাঁ ধন সম্পদ এগুলো যেরকম আমাদের আমাদের কাছে কি অমূল্য সম্পদের মতো, ঠিক সেরকম সম্পদ মানে তো আমরা জানি সম্পদ। তো সেরকম এখানে বলা হচ্ছে কি মানুষ যেভাবে টাকা পয়সা হীরা জহরত এগুলোকে যেরকম অমূল্য মানে এগুলোকে মানুষ কি করে অনেক বেশি যত্ন করে রাখে, তাই না? তাহলে আমি আমার একটা কি স্বর্ণের চেইন আছে, গলার হার আছে, আমি কি ওটা আমার পড়ার টেবিলে ফেলে রাখবো? কখনো ফেলে রাখবো? রাখবো না, তাই না? কারণ এটা হচ্ছে একটা অনেক মূল্যবান জিনিস, এটা যদি হারিয়ে যায় তাহলে আমার অনেক টাকা কি ক্ষতি হয়ে যাবে, তাই না? সেরকম আমাদের এই চরিত্রটা, আমাদের যে আচার আচরণটা, আমাদের এই আচার আচরণটা কিন্তু অনেক বেশি মূল্যবান। হ্যাঁ, যেমন আচার আচরণের মধ্যে কি বলতে বোঝাচ্ছে, আমাকে কি হতে হবে, সত্যবাদী হতে হবে, হ্যাঁ সৎ থাকতে হবে, মানুষের উপকার করতে হবে, তারপর ন্যায় পরায়ণ হতে হবে। ঠিক আছে, অন্যায় কোনো কাজ করা যাবে না। এই এই ধরনের যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলোকে আমাকে অর্জন করতে হবে, আর সেটাই হচ্ছে আমাদের কি সৎ চরিত্র। ঠিক আছে, তাইলে এইভাবে আমরা যে এই গুণাবলীগুলোর মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে আমাদের জীবনকে কি করতে পারি অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে পারি। ঠিক আছে, তাহলে মানব জীবনের চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। চরিত্রবান ব্যক্তিকে সবাই কি করে শ্রদ্ধা করে, আর যে যার চরিত্র ভালো না, চরিত্র ভালো না, যে মিথ্যা কথা বলে, যে অন্যায় করে, ঠিক আছে, তাকে কি কেউ ভালোবাসে? কখনো অবশ্যই না। তার বিপদে কেউ সাহায্য করে না। মধ্যে দিয়ে মানুষের জীবনে কি চরিত্র ব্যক্তিগত অধিকারী হয়। যেমন আমাদের কি কি গুণ থাকলে আমরা চরিত্রবান হতে পারবো, সেগুলো হচ্ছে কি আমি আগে বলেছি সৎ, বিনয়ী, উদার, হ্যাঁ তারপর ন্যায়পরায়ণ, তারপরে পরোপকারী, এগুলো হচ্ছে আমাদের কি সৎ চরিত্রের গুণাবলী। এই গুণাবলীগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কি চরিত্রবান মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো। আর আমি যদি চরিত্রবান মানুষ হয় তাহলে আমাকে প্রত্যেক মানুষ কি করবে? শ্রদ্ধা করবে, ভালোবাসবে। যেমন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, উনি ছিলেন অত্যন্ত সৎ চরিত্রবান মানুষ মতো, হ্যাঁ অধিকারী। সেজন্য তিনি এখনো পর্যন্ত কি আমাদের সবার কাছে একজন শিক্ষণীয় ব্যক্তিত্ব। ঠিক আছে, এবং তার শত্রুরা পর্যন্ত তার এই চরিত্রের কারণে তাকে কি করতো? বিশ্বাস করতো এবং তাকে আলামিন বলে ডাকতো। ঠিক আছে, তাহলে আমাদেরকেও সেরকম হতে হবে, সেরকম সৎ চরিত্রের অধিকারী হতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে, তাহলে এই যে আমরা একটা মাত্র লাইন, এই একটা মাত্র লাইন দিয়ে কিন্তু আমরা কি অনেকগুলো কথা কিন্তু আমরা
বলতে পারতেছি না। এই একটা কথার মাধ্যমে কিন্তু আমাদের অনেকগুলো কি গুণাবলী আমরা বা আমাদের জীবনে কি কি গুণাবলী থাকতে হবে বা কিভাবে আমরা সৎ চরিত্রের অধিকারী হতে পারবো সেগুলো আমরা কি জানতে পারতেছি। ঠিক আছে, এভাবে। তাহলে প্রথমে নিজে একটু এই যে ভাবটা দেয়া থাকবে সেই ভাবটা একটু কয়েকবার করে পড়বে, পড়ে তুমি নিজেই বুঝতে পারবে যে এই কথা এখানে কি বলা হয়েছে। এরপর তুমি কিন্তু দেখবে যে তোমার বই লাগবে না, তুমি নিজেই কিন্তু নিজের ভাষায় নিজে লিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এরপর আমরা আমাদের আরেকটা ভাব সম্প্রসারণ আছে, আমরা একটু সেটা নিয়েও আলোচনা করব। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম, পরিশ্রম মানে কি? পরিশ্রম মানে হচ্ছে আমরা জানি কাজ করা, শ্রম দেয়া। ঠিক আছে, বিশেষ করে কায়িক শ্রমটাকে বলা হয়, যেটা আমরা শারীরিক ভাবে করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা শারীরিক ভাবে যেই শ্রমটা দিয়ে থাকি সেটা হচ্ছে কি? পরিশ্রম। সৌভাগ্য, সৌভাগ্য মানে ভাগ্য, মানে হচ্ছে আমাদের আমাদের যে ভাগ্যটা, আমাদের যে কি বলবো এটাকে, আমাদের যে একটা ভালো একটা দিক থাকে সেটা। তাহলে এই ভাগ্যটা অনেক সময় কি হয়, অনেকের ভালো হয়, অনেকের খারাপ হয়। সৌভাগ্য মানে হচ্ছে ভালো ভাগ্য, ভালো দিক। ঠিক আছে, আর প্রসূতি, প্রসূতি মানে হচ্ছে কি? মা, এখানে মাকে বলা হয়েছে, যেহেতু মা আমাদেরকে কি করে? জন্ম দেয়। ঠিক আছে, সেরকম আর প্রসূতি মানে হচ্ছে কি? মা। ঠিক যেভাবে পরিশ্রম সৌভাগ্যের পরিচয়, তার মানে হচ্ছে কি? আমাদের সৌভাগ্যটা জন্ম দেয় কে? আমাদের সৌভাগ্যের জন্ম দেয়। বুঝতে, হ্যাঁ। প্রথমে তো পরিশ্রম মানে হচ্ছে আমরা জানি কাজ কর্ম করা, যেগুলো ধরো শ্রম করা, সৌভাগ্য। ঠিক আছে, আর প্রসূতি মানে হচ্ছে মা বা জন্মদাত্রী বা জন্ম দেয়, জিনতেন আমাদের হচ্ছে কি? প্রসূতি। তার মানে আমরা যদি পরিশ্রম করি, হ্যাঁ, তাহলে আমাদের ভাগ্যটা কি হবে? সুন্দর হবে, ভালো হবে। ঠিক আছে, ভালো যা সবকিছু আমাদের জন্য আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি পরিশ্রম না করি, অলস ভাবে দিন কাটাই, বসে থাকি, হ্যাঁ, তাহলে কি আমরা পাবো? পাবো না। যেমন তোমাদের কথাই বলি, এই যে তোমরা পড়াশোনা স্টুডেন্ট, বিশেষ করে যারা ছাত্রছাত্রী, তাদেরকে তারা পড়াশোনা করবে, পড়াশোনার মাধ্যমে তারা কিভাবে সৌভাগ্য পাবে বলো তো? তুমি যদি একটু কষ্ট করে রাত জেগে বা একটু পরীক্ষা আগে যদি একটু বেশি দিন করে পড়ো, দিনে রাতে একটু কষ্ট করে পড়ো, তাহলে পড়ার পরে তুমি যদি সেই পরীক্ষাটা দাও, তাহলে পরীক্ষার মধ্যে কি নাম্বার তুমি বেশি পাবে না কম পাবে বলো তো? এ প্লাস আসবে তোমার? হ্যাঁ, অবশ্যই। তাহলে এটা হচ্ছে তোমার একটা কি ভালো কি হলো, ভালো রেজাল্ট হলো না একটা? এই যে তুমি দিন রাত এত কষ্ট করে তুমি কি করলে? পড়াশোনা করলে, আর সেটার বিনিময়ে তুমি কি পেলে? একটা ভালো রেজাল্ট পেলে। তাহলে এই হচ্ছে, এই যে এভাবে আমি প্রত্যেকটা ক্ষেত্রে, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি কাজ করি সুন্দরভাবে, ভালোভাবে কষ্ট করি, হ্যাঁ, আর সেই কষ্টের বিনিময়ে কিন্তু আমি অনেক ভালো কিছু পাবো। ঠিক আছে, এই যেমন আমি পড়াশোনা করে যদি আমি একটা ভালো পজিশনে যেতে পারি, যেমন আমি যদি ডাক্তার হতে পারি, আমি যদি ইঞ্জিনিয়ার হতে পারি, তাহলে আমার পরবর্তী জীবনটাও কিন্তু কি হবে? অনেক সুখের হবে, অনেক আনন্দের হবে। কিন্তু আমি যদি তা না করে আমি অলসভাবে দিন কাটাই, আমি পড়াশোনা না করে ঘুমাচ্ছি, টিভি দেখছি, তাই না? এগুলো করে করে আমি কি করতেছি? আমার দিনগুলো কাটিয়ে দিচ্ছি। কিন্তু একসময় দেখা গেল আমার পরীক্ষা এসে হাজির, কিন্তু তখন আমার তখন কি পাগল অবস্থা, আমি কি করবো? বাংলা করবো কি, গণিত করবো কি করবো? কোনো রকম কিছু খুঁজে পাচ্ছি না, এবং কি হলো? খারাপ হলো, এবং আমিও করতে পারলাম না। তার পরিণতি কি হলো? আমাকে আবার সেই একই ক্লাসে থেকে যেতে হচ্ছে। তাহলে এই হচ্ছে কথা, যে আমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি আমরা করি, তাহলে আমাদের ভাগ্যটা কি হবে? সৌভাগ্যে, ভালো ভাগ্যে পরিণত পাবে। তাহলে বুঝা গেল এবার? বই ছাড়া কি লিখতে পারবে তোমরা? হ্যাঁ, এই রাহাতুল পারবে? পুষ্পিতা
পারা যাবে? ঠিক আছে, সবাই আমি যেভাবে বলছি এভাবে একটু চেষ্টা করবে, তাহলে দেখবে যে ইনশাআল্লাহ তোমরা নিজেরাই কি লিখতে পারছো। বইয়ের আর দরকার আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে পারিকাজ দেব। পারিকাজ বলতে তোমাদের সিলেবাসে প্রস্তুতিমূলক আছে। ঠিক আছে, সিলেবাসে যে সারপূর্ণ বিষয়গুলো আছে আমি আজকে আলোচনা করে দিয়েছি, এগুলো তোমরা ভালো করে পড়ে আজ এতটুকু থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।